এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, কমেছে জিপিএ 5। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে ১,১৬,৬৭৬ জন। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের মনোনয়ন সংগ্রহ, স্বাধীনভাবে ভোট দিতে পারবে না এমপিরা, দাবি 11 দলের। সৌদিতে সোফা তৈরি কারখানায় আগুনে 17 বাংলাদেশের মৃত্যু, সবার বাড়ি নওগাঁ ও নাটোরে। আমন্ত্রণ, চ্যানেল 24 দুপুর 1টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। প্রকাশ করা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। সকালে একযোগে দেশের সব শিক্ষা বোর্ডে এই ফল প্রকাশ করা হয়। এবার পাশের হার ৬২.25%। জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। এবার 18,29,485 জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। স্বাভাবিক সূচি অনুযায়ী ফল প্রকাশ করার কথা ছিল 20 জুলাইয়ের মধ্যে। বন্যার কারণে 20 দিন দেরিতে প্রকাশিত হয় ফলাফল। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা সহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এবার গতবারের থেকে পাশের হার 6.2% এবং জিপিএ 5 গতবারের থেকে কমেছে 22,356টি। এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 312টি, শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি। মোট কেন্দ্র ছিল ৩৮৮৩ এবং মোট প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল ৩০,৪০২ জন। যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনুপ্রেরণা দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো করেছেন তাদের স্বীকৃতি দেন, এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা একসাথে আইডেন্টিফাই করি এবং একসাথে সবাই মিলে সমাধান করবো ইনশাল্লাহ। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপর ফলাফল দেয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করেনি তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকমভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে, কলেজ, মাদ্রাসা পাস করে, সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। একাদশে আসন আছে 25 লাখ। শিক্ষার্থীদের ভর্তিতে আসন সংকট হবে না বলে আশ্বস্ত করা হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। ভর্তি প্রক্রিয়া 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে আরও খবর জানাবো। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকার খবর জানবো। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী জুমাতুল বিদা, চলে যাচ্ছে তার কাছে। বিদা, বলা হচ্ছে 19 বছরের মধ্যে গড় পাশের হার সর্বনিম্ন। ভিকারুননিসা নূন স্কুলের ফলাফল কেমন এবং এই ফলাফলে শিক্ষক শিক্ষার্থীরা কতটা সন্তুষ্ট? ভিকারুননিসা আসলে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দীর্ঘ কয়েক ঘন্টার অপেক্ষা ছিল তাদের একত্রিত হওয়ার, এবং সেই একত্রিত হওয়ার পরে তারা এই মুহূর্তে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। এবং তারা মূলত যে আজকের ফলাফলের পর যার যেই ফলাফল হয়েছে সেটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের অভিভাবকরা এসেছে এবং অনেকক্ষণ তারা তাদের এই 10 বছরের শিক্ষা জীবনের যেই বন্ধুত্ব সেটিকে উদযাপন করেছেন। তারা ড্রামস বাজিয়েছেন, একে অন্যের
প্রশংসা করেছেন, আগামী দিনের ভাবনা একে অন্যকে জানিয়েছেন এবং এই মুহূর্তে তারা আসলে মুঠোফোনে চিত্র ধারণ করার চেষ্টা করছেন। আমরা একজনের সাথে একটু কথাও বলবো যে উচ্ছ্বাসের অনেকটুকু সময় জুড়ে দেখছিলাম যে বেস্ট ফ্রেন্ড মনে হয় ধরে আছেন। দুইজনের রেজাল্ট কি আর পরিকল্পনা কি আগামী? আমাদের রেজাল্ট দুজনের আলহামদুলিল্লাহ অনেক ভালো, জিপিএ 5 পাইছি আমরা দুজনই, এবং আমাদের জার্নিটা এবং একসাথেই ছোটোবেলা থেকে বলতে গেলে। তো কি বলবো, আমাদের মিলনের সরকারের কারণে ভয়ে ছিলাম যে রেজাল্ট কেমন না কেমন হয়। আনএক্সপেক্টেডলি মানে রেজাল্টটা আনএক্সপেক্টেডই হয়েছে, যে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর আসলে সব সত্যতা যাচাই করেই কিন্তু রেজাল্টটা হয়েছে, এখানে কোনো ভুল ত্রুটি ছিল না আমার যতটুকু মনে হয়। কারণ রেজাল্ট দেওয়াটাও আর কি আরও 20 দিন পেছানো হয়েছে, তার মানে আবারও তারা রিচেক করে করেই কিন্তু রেজাল্টটা দিয়েছে। তো এখানে মনে হচ্ছে যে যে যার যোগ্যতা অনুযায়ী রেজাল্ট পেয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরো বেশ কয়েকজন আছে, একটু কথা বলি। বন্ধুত্বের দেখছিলাম দীর্ঘক্ষণ যাবৎ বন্ধুরা একই সাথে ঘুরছেন, রেজাল্ট কেমন হয়েছে, আগামীর পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ রেজাল্ট জিপিএ 5 এসেছে এবং আমি আর আমার ফ্রেন্ডরা অনেক খুশি। অ্যান্ড আগামীতে আরও এক্সপেক্ট করছি যে আমরা গোল্ডেন পাবো, কিন্তু গোল্ডেন যে সোসাইটি বানাইছে ওটা উচিত না আসলে। জিপিএ 5 ইজ জিপিএ 5 অ্যান্ড সবাই আর কি লাইক আই এম হ্যাপি ফর এভরিওয়ান, কংগ্রাচুলেশনস। আপনাদেরকেও অনেক অনেক অভিনন্দন। আমরাও প্রত্যাশা করছি যে তিনি যেটি বলছিলেন জিপিএ 5 এর কথাটি এবং এগিয়ে চলার প্রত্যয় বলছেন, বন্ধুত্বের যেই বন্ধন সেটির কথাও জানিয়েছেন এবং এগিয়ে চলার যে পরিকল্পনা সেটিও জানাচ্ছেন। আমরাও প্রত্যাশা করি আগামী দিনে তাদের ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল, তারুণ্যে ভরে উঠবে পুরো দেশ। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদায়। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা ময়মনসিংহ যেতে চাই সহকর্মী সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক, ফলাফল নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। ফলাফলের প্রতিক্রিয়া সেটি হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর পাশের সংখ্যা বেশি, পাশাপাশি জিপিএ 5-এর সংখ্যাটি বেশি, তাদের এক ধরনের প্রতিক্রিয়া। পাশাপাশি অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আসলে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলটি কিন্তু তারা পায়নি। তবে যারা ভালো ভালো ফল করেছেন এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা কথা বলেছি, শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবকদের সাথেও কথা বলেছি। প্রত্যেকে একটি কথাই বলছেন যে তাদের মধ্যে যে বোঝাপড়ার যে জায়গাটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক তিনজনের মধ্যে যে সমন্বয়টি, সেই সমন্বয়টি সাধন হয়েছে বলেই এই ফলাফলটি সকলের প্রত্যাশিত ফলাফল এবং তারা ভালো করেছেন। বলে রাখি যে শিক্ষা বোর্ডের কর্মকর্তা, তাকেও আমরা প্রশ্ন করেছিলাম যে ধারাবাহিকভাবে গত 4 বছর ধরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সেখানে কিন্তু পাশের হার কমছে। এই যে পাশের হার কমছে এর পেছনের কারণটি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই শিক্ষা বোর্ডটি তুলনামূলকভাবে অনেকটাই ছোট, শিক্ষার্থীর সংখ্যা ছোট, কম সেটি বলছেন। পাশাপাশি বলছেন অনেক রিমোট অঞ্চল রয়েছে, হাওড় অঞ্চল থেকে শুরু করে বেশ কিছু রিমোট অঞ্চল রয়েছে। এর বাইরে তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে শিক্ষার কিছু সংস্কার কাজ চলছে, এমন কথা আমাদেরকে বলছেন। কিন্তু সেই ক্ষেত্রে উন্নয়নের জন্য তারা কি ধরনের পদক্ষেপ নেবেন সে বিষয়ে যখন আমরা তাকে প্রশ্ন করছি, সেটির উত্তর কিন্তু তিনি আমাদেরকে তেমনভাবে দিতে পারেননি। তবে অনেক শিক্ষক রয়েছেন যাদের প্রতিষ্ঠান ভালো করছেন, তারা বলছেন যে শিক্ষার্থীদেরকে স্কুলমুখী করা, এটি যদি নিশ্চিত করা যায় তবে কিন্তু ভালো ফলাফল আসতে বাধ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। প্রকাশ করা হয়েছে চলতি বছরের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেলা 11টার কিছু আগে সচিবালয়ে যান ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। এতে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। কথা হয় দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতা ইস্যুতে। এর বিস্তারিত গণমাধ্যমকে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের মনোনয়নপত্র নিয়েছে 11 দল। সকালে নির্বাচন ভবনে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে 11 দলের প্রতিনিধি দল। তাদের স্বাগত জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রায় 1 ঘন্টার আনুষ্ঠানিকতা শেষে ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, জয় পরাজয় মুখ্য নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতেই প্রার্থী দিয়েছে 11 দল। দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না এমপিরা। না হলে রাষ্ট্রপতি পদে বিরোধী দলের প্রার্থী জয়ী হতেন। এখানে জয় পরাজয়টা বিষয় না, এখানে বিষয় হচ্ছে
আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসকে সামনে নিয়ে আসছি। যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় তাহলে আমরা গণতন্ত্র চর্চা যেটা বলি এটা হচ্ছে না। এই জন্য আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারায় রাজনীতিকে নিয়ে যেতে চাই। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন 17 বাংলাদেশি শ্রমিক। স্থানীয় সময় রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 10 জন নওগাঁর আত্রাইয়ের আর 3 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। 4 জনের পরিচয় এখনও জানা যায়নি। আর দেখা হবে না, সবাই দোয়া করো। মৃত্যুর ঠিক আগে এমনই অডিও বার্তা পাঠিয়েছিলেন বড় সন্তান মোহন। জানান এরই মধ্যে মারা গেছেন ছোট ভাই সুমন। কান্না আর আহাজারের মাঝে এমনটাই জানাচ্ছিলেন নওগাঁর গন্ডগোহালে গ্রামের ময়না। শারীরিক প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কিভাবে পাড়ি দেবেন সামনের দিনগুলো, তাই যেন এখনো বড় চিন্তা। বাবার এত স্বপ্ন হারায় ফেলনু রে বাবারও। কলজার বাবা যায় খুব কষ্ট খাচ্ছে বাবারও, আমার এই সওয়াল। আর একমাত্র সন্তানকে হারিয়েছেন একই গ্রামের কারিমা। এখন তার চিন্তা, কে টানবে ঋণের বোঝা। ঠিক একইভাবে নওগাঁর আত্রাই উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ কয়েকটি গ্রামের বেশ কয়েকজন যুবক রিয়াদে কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে। আর গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না, একদম মরে গেছে, ওরা কেউ বাড়াবার পারেনি, একদম মোরা কয়লা হয়ে গেছে। আমাদের সন্তানরা আমাকে দেশে যেন ফিরিয়ে দেয়নি, ওই সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই। এদিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত 3 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সরকার আমার বেটাকে যেন আমার বুকে দিয়ে পাঠায়, আমি গোটা মশা মাঠে দেব, আমি কি খাবো? আমার সন্তানের থেকে রোজার কেউ দেখলো না গো। প্রশাসন বলছে মরদেহগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে কথা বলছেন তারা। দূতাবাসে যোগাযোগ করছি, আমি ইতিমধ্যে রাত্রে থেকে যোগাযোগ করছি। পরিবারকে কোনো সহযোগিতা করা যায় কিনা এই বিষয়গুলো আমরা দেখছি। সানজিদা শান্তা, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, নিহত সবার পরিচয় জানা গেছে কিনা সেটা একটু জানাবেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, মরদেহ দেশে ফেরত পাঠানো এবং ক্ষতিপূরণ আদায় বাংলাদেশ হাইকমিশন এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে? জি ধন্যবাদ মামুন, আপনি যেটি জানিয়েছেন। দেখেন, আসলে কিন্তু এটা গতকাল থেকে এই ঘটনাটি কিন্তু হৃদয় বিদারক ঘটনা। আপনারা জানেন যে আমাদের মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতেই হবে। এটা কিন্তু আল্লাহ যেন কাউকে যেন এমন মৃত্যু না দেয়। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কিন্তু লাশ শনাক্ত করাটা কিন্তু খুব দুষ্কর হয়ে পড়েছে। আমি রিয়াদের যিনি লেবার কাউন্সিলর আছেন মোহাম্মদ রেজা রাব্বি, ওনার সাথে কয়েকবারে আমি কিছুক্ষণ পর পরে আমি তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি, এবং সৌদি যে ফায়ার সার্ভিস আছে তারাই কিন্তু লাশগুলি হিমাগরে রাখা হয়েছে সৌদি রিয়াদের মধ্যে। কিন্তু এখন তাদের লাশ শনাক্ত করা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। তবে যিনি বেঁচে গেছেন হাবিবুর রহমান, তার থেকে আমি কথা বলেছি, তার থেকে জানতে পারছি তিনি কিন্তু একই সাথে কিন্তু সকলেই ছিলেন। তিনি কি মানে ধরেন 2 মিনিট ইলেকট্রিসিটি আগুনটা লাগার থেকে 1 থেকে 2 মিনিট আগে তিনি বের হয়েছেন সেভ হওয়ার জন্য, কিন্তু তিনি ওখানে না যেয়ে পুষতেই কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছে। বা এমন উত্তপ্ত আগুন ছিল যে সেই আগুনটা কিন্তু যে এখানে দেখেন এটা ছিল ফোমের কারখানা, যে চেয়ার এবং বিভিন্ন যে এবং কাঠ যে ছিল সে কাঠগুলি খুবই শুকনো ছিল। এখন এই যারা মৃত্যুবরণ করেছে তাদের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যাপারে এখানে অনেক কিছু প্রক্রিয়াধীন আছে। তবে খুব দ্রুত সময় দূতাবাসে আমি রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবের সাথে কথা বলেছি, তারা কিন্তু এটি পাঠাবে। তবে এটি শনাক্ত করাটা কিন্তু খুব কঠিন, যেহেতু আপনাকে আমি কিভাবে বলবো যে শনাক্ত করাটাই খুব কঠিন, আমি এটাই বলতে পারি। আর বাকি যারা যে এই ধরনের প্রক্রিয়া আছে বা তাদের ক্ষতিপূরণ বা ইয়ে করা, এগুলি কিন্তু দূতাবাস কিন্তু প্রক্রিয়াধীন আছে এবং প্রক্রিয়াধীন করবে। প্রশাসনের সাথে নিবিড়ভাবে তারা কাজ করছে। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই যে যারা মৃত্যুবরণ করেছে রিয়াদ যে শিপা এবং এই সুপা কারখানা এবং শিল্প ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে, এই ঘটনাটি কিন্তু
আমরা যদি বিগত সময়ও যদি দেখি তাদের কিন্তু এই কাজগুলি কিন্তু বিশেষ করে বাংলাদেশিরই করে। এই জন্যই রাষ্ট্রদূত বলেছেন যে আসলে আমাদেরও সতর্ক থাকার উচিত আছে। এই ওভারঅল নিয়ে কিন্তু তারা সকলেই কাজ করছেন। বিশেষ করে যিনি লেবার কাউন্সিলর আছেন রেজা রাব্বি, উনি আমাকে কিছুক্ষণ আগে 5 মিনিট আগে উনি আমাকে বলেছেন যে লাশগুলি তারা শনাক্ত করার জন্য সর্বোচ্চ ডিএনএ টেস্ট করা যা করা লাগে তাই কিন্তু করবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সৌদি আরবে কারখানায় আগুনের 17 বাংলাদেশের মৃত্যুর বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আজাদের আপিল চলবে কিনা সে বিষয়ে 17 আগস্ট হবে শুনানি। আপিলের কপি না পাওয়ায় শুনানি পেছাতে আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পরে আবেদন মঞ্জুর করে 17 আগস্ট দিন ধার্য করেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকার আমলে 2011 সালে বিচার শুরু হলে প্রথম থেকে অনুপস্থিত ছিলেন তিনি। পলাতক থাকা অবস্থায় 2013 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন আদালত। মানবতা বিরোধী অপরাধ মামলায় এটি ছিল প্রথম রায়। ফাঁসির রায়ের প্রায় 1 যুগ পর চলতি বছরের 21শে জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। বাংলাদেশ সরকার ওনার রায় স্থগিত করেছে 1 বছরের জন্য। প্রথমত বক্তব্য হচ্ছে রায় স্থগিত থাকা অবস্থায় ওই স্থগিত রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 21/3-এ 30 দিনের পরে ওই আপিলটা আর দায়ের করার আইনগত সুযোগ নাই। এখন তারা এত বছর পরে এসে এই আপিলটা মেনটেনেবল হবে কিনা, আশা করি এই 2 পয়েন্টে আমরা আগে হিয়ারিং করব। বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী, একথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন তিনি। বলেন, বাংলাদেশ ভারতের ভিন্ন গণতান্ত্রিক ইস্যু আছে, থাকবে। এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। দুদেশের সমস্যাগুলো সমাধান হবে আলোচনার মাধ্যমে। দিন ভালোই হবে, ইস্যুসটা শর্ট আউট করতেই হবে 2 দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট, আমাকে খুবই ভালো লাগবে। 2 দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি একটা গণতন্ত্র 2 দেশে। আর 2 দেশই চায়, লোকেরা সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। খেলার খবর জানাবো। মোহামেড সালার পর তুরস্কের ক্লাবে পাড়ি জমাচ্ছেন রোমেলু লুকাকু। ইতালিয়ান সংবাদ মাধ্যমের খবর, ফেনারবাচের সঙ্গে বেলজিয়াম তারকার চুক্তি প্রায় চূড়ান্ত। শিগগিরই তা সম্পন্ন হতে পারে। চুক্তি হতে পারে আগামী 2 বছরের জন্য, যেখানে তার বার্ষিক বেতন হবে 1 কোটি ইউরো। নাপোলিও বেলজিয়ান তারকাকে ছাড়তে প্রস্তুত। ইতালিয়ান ক্লাবটিতে বছরে 1 কোটি 10 লাখ ইউরো পেতেন লুকাকু। 2024 সালে নাপোলিতে যোগ দিয়েছিলেন এই ফরওয়ার্ড। ক্লাবটিকে সিরি আ শিরোপা জেতানোর অন্যতম নায়ক এই বেলজিয়ান তারকা। এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।